আসসালামু আলাইকুম। ত্রিভুজের পরিকেন্দ্র, ভরকেন্দ্র, অন্তকেন্দ্র নিয়ে চাকরি পরীক্ষায় অনেক প্রশ্ন এসে থাকে এবং এই বিষয়গুলো আমাদেরকে কনফিউজড করে ফেলে। বিভিন্ন চাকরি পরীক্ষায় আসা 8টি গুরুত্বপূর্ণ প্রশ্ন সমাধানের মাধ্যমে আমরা পরিকেন্দ্র, ভরকেন্দ্র, অন্তকেন্দ্র কনসেপ্টটা ক্লিয়ার করব। বরাবরের মতোই সমাধানে এসএ স্টাডি কেয়ার। 1 নম্বর প্রশ্ন, ত্রিভুজের মধ্যমাত্রয়ের ছেদবিন্দুর নাম কি? আমরা যদি একটা ত্রিভুজ অঙ্কন করি এরকম করে, এ বি সি একটি ত্রিভুজ। এখন মধ্যমাত্রয়, মধ্যমা কি? তো মধ্যমা হচ্ছে ত্রিভুজের কোনো শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দু পর্যন্ত। তো আমরা যদি এ ত্রিভুজের শীর্ষবিন্দু চিন্তা করি, বিপরীত বাহু হবে বিসি এবং বিসি বাহুর মধ্যবিন্দু হচ্ছে ধরলাম ডি, এবং এই শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহু পর্যন্ত যে রেখাটা অঙ্কন করা হলো এই রেখাকে বলা হয় মধ্যমা। তাহলে এডি হচ্ছে একটি মধ্যমা। তো এরকম ত্রিভুজে 3টি মধ্যমা অঙ্কন করা যায়। এ শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর উপরে আমরা মধ্যমা অঙ্কন করলাম এডি, এবং বি বিন্দু থেকে আমরা একটা মধ্যমা অঙ্কন করতে পারি, সেটা ধরলাম আমরা বিই, এবং সি বিন্দু থেকে যদি আমরা আরেকটি মধ্যমা অঙ্কন করি এটা হবে হলো সিএফ। এই মধ্যমাগুলো, এই 3টি মধ্যমায় একটা বিন্দুতে মিলিত হয়েছে, সেটা হলো এই বিন্দু। এই বিন্দুটাকে বলা হয় ভর কেন্দ্র। অর্থাৎ ত্রিভুজের মধ্যমাগুলো সমবিন্দু, ত্রিভুজের 3টি মধ্যমা একটা বিন্দুতে মিলিত হয় এবং এই বিন্দুকেই বলা হয় ভর কেন্দ্র। তাহলে ত্রিভুজের মধ্যমাতয়ের ছেদবিন্দুকে বলা হয় ভর কেন্দ্র। খ নম্বর ভর কেন্দ্র। 2 নম্বর প্রশ্ন, কোন ত্রিভুজের 3 বাহু বা লম্ব দ্বিখণ্ডকগুলোর ছেদবিন্দুকে কি বলা হয়? এটা আমরা চিত্রের মাধ্যমে ক্লিয়ার হব। এটা একটি ত্রিভুজ এবং বলা হচ্ছে ত্রিভুজের 3 বাহুর লম্ব দ্বিখণ্ডক। তো এই কথাটা আমাদের বুঝতে হবে। লম্ব দ্বিখণ্ডক মানে ত্রিভুজের বাহুগুলোর মধ্যবিন্দু নেব আমরা। এই বিসি বাহুর মধ্যবিন্দু ধরলাম হচ্ছে ডি, এবং এসির ধরলাম হচ্ছে হলো ই, এবং এবির হচ্ছে হলো এফ। এই 3টি পাইলাম, ডি ই এফ, এগুলো হচ্ছে দ্বিখণ্ডক, অর্থাৎ বাহুগুলোর দ্বিখণ্ডক। এই বাহুগুলোর দ্বিখণ্ডক বিন্দুগুলোতে যদি আমরা একটি করে লম্ব অঙ্কন করি তাহলে এরকম হবে। এখানে যদি অঙ্কন করি তাহলে হবে হচ্ছে এরকম, এখানে অঙ্কন করলে হবে এরকম, এবং এই ই বিন্দুতে অঙ্কন করলে হবে এরকম। এই যে 3টি লম্ব দ্বিখণ্ডক, অর্থাৎ এগুলো হচ্ছে বাহুগুলোর উপরে লম্ব এবং ওই বাহুর দ্বিখণ্ডের উপরে লম্ব। এই লম্ব দ্বিখণ্ডকগুলো একটি বিন্দুতে মিলিত হয়, যে বিন্দুতে মিলিত হয় তাকে বলা হয় পরিকেন্দ্র। তাহলে এই বিন্দুটির নাম হচ্ছে পরিকেন্দ্র। তাহলে আমরা দেখতে পাচ্ছি কোনো ত্রিভুজের 3 বাহুর মধ্যবিন্দু বরাবর যদি লম্ব অঙ্কন করা হয় তাদেরকে বলা হয় লম্ব দ্বিখণ্ডক, এবং ওই লম্ব দ্বিখণ্ডকগুলো একটি বিন্দুতে মিলিত হয় এবং সেই বিন্দুকেই বলা হয় পরিকেন্দ্র। তাহলে এখানে আনসার হবে গ নম্বর পরিকেন্দ্র। 3 নম্বর প্রশ্ন, কোন ত্রিভুজের 3 কোণের দ্বিখণ্ডকগুলো যে বিন্দুতে ছেদ করে তাকে বলে? তো আমরা এটা যদি একটা চিত্র অঙ্কন করি এরকম, তো এটা একটা ত্রিভুজ এ বি সি। এখন বলা হচ্ছে 3 কোণের দ্বিখণ্ডকগুলো। তাহলে এখানে হচ্ছে কোণ, ত্রিভুজের 3টি কোণ, এটি একটি কোণ এ, এটা হলো বি কোণ, এটা হলো সি কোণ। এই 3 কোণগুলোকে দ্বিখণ্ডিত করব। আমরা এ কোণটাকে যদি দ্বিখণ্ডিত করি, অর্থাৎ 2 ভাগে ভাগ করি, তাহলে হবে হচ্ছে এরকম। অর্থাৎ এই কোণটাকে আমরা 2 ভাগে ভাগ করলাম, এবং বি কোণটাকেও আমরা 2 ভাগে ভাগ করলে এরকম হবে, এবং সি কোণকে 2 ভাগে ভাগ করলে এরকম হবে। এবং এই কোণের দ্বিখণ্ডকগুলো একটা বিন্দুতে ছেদ করে, অর্থাৎ এই কোণের দ্বিখণ্ডকগুলো একটা সমবিন্দু, অর্থাৎ একটা বিন্দুতে মিলিত হয়। এই মিলিত বিন্দুকে বলা হয় অন্তকেন্দ্র, কে বলা হবে অন্তকেন্দ্র। অর্থাৎ ত্রিভুজের 3 কোণের দ্বিখণ্ডকগুলো একটি বিন্দুতে ছেদ করে এবং সেই ছেদবিন্দুকে বলা হয় ত্রিভুজের অন্তকেন্দ্র। তাহলে এই ত্রিভুজের অন্তকেন্দ্র হচ্ছে এইটা। তাহলে এখানে অ্যান্সার হবে হচ্ছে খ নম্বর অন্তকেন্দ্র। কোন ত্রিভুজের 3 বাহুর সমদ্বিখণ্ডকগুলোর ছেদবিন্দুর নাম কি? তো 3 বাহুর সমদ্বিখণ্ডকগুলো, এটাও চিত্র অঙ্কন করে যদি দেখি, 3 বাহুর সমদ্বিখণ্ডক বা শীর্ষবিন্দু থেকে অপর বাহুর উপর অঙ্কিত লম্বটা একে বলা হয় মধ্যমা। এখানে 3টি মধ্যমা হবে এবং 3টি মধ্যমা একটা বিন্দুতে মিলিত হবে, তাকে বলা হয় ভরকেন্দ্র। তাহলে এখানে অ্যান্সার হবে গ নম্বর ভরকেন্দ্র। কোন ত্রিভুজের কোণত্বয়ের সমদ্বিখণ্ডকের ছেদবিন্দুকে বলা হয়? ত্রিভুজের কোণগুলোকে যদি সমদ্বিখণ্ডিত করা হয় তাহলে এরকম 3টি রেখা পাওয়া যায় এবং এই রেখাগুলো একটা বিন্দুতে মিলিত হয়, তাকে বলা হয় অন্তকেন্দ্র। যদি কোণত্বয়ের সমদ্বিখণ্ডক বলা হয় তখন হবে হলো অন্তকেন্দ্র। ঘ নম্বর অন্তকেন্দ্র। কোনো একটি ত্রিভুজের 3 বাহুর লম্ব দ্বিখণ্ডকগুলোর ছেদবিন্দুর নাম হলো? যখন লম্ব দ্বিখণ্ডক বলা হবে, অর্থাৎ কোনো ত্রিভুজের যদি লম্ব দ্বিখণ্ডক বলা হয়, প্রতিটি বাহুর মধ্যবিন্দুতে লম্ব অঙ্কন করা হয়, এই লম্বগুলো যে বিন্দুতে মিলিত হয় তার নাম হচ্ছে পরিকেন্দ্র। তাহলে এখানে অ্যান্সার হবে পরিকেন্দ্র। 7 নম্বর প্রশ্ন, কোন ত্রিভুজের শীর্ষবিন্দুগুলো দিয়ে অঙ্কিত বৃত্তটির কেন্দ্রকে বলে?
আমরা যদি একটা ত্রিভুজ অঙ্কন করি এরকম করে, এবং এই ত্রিভুজের তিনটি বিন্দু দিয়ে যদি শীর্ষবিন্দু দিয়ে যদি আমরা একটি বৃত্ত অঙ্কন করি, তাহলে বৃত্তটি এরকম হবে। তো বলা হচ্ছে কোনো ত্রিভুজের শীর্ষবিন্দুগুলো দিয়ে, তাহলে এই ত্রিভুজের শীর্ষবিন্দুগুলো দিয়ে অঙ্কিত বৃত্তটির কেন্দ্র, এবং এই বৃত্তটির কেন্দ্র হবে এটা, এবং এই কেন্দ্রটা সবসময় পরিকেন্দ্র হবে। অর্থাৎ পরিকেন্দ্র মানে লম্ব দ্বিখণ্ডক, এখানে লম্ব দ্বিখণ্ডক এটা, এখান থেকে লম্ব দ্বিখণ্ডক, এখান থেকে লম্ব দ্বিখণ্ডক, তো এই পরিকেন্দ্র, এটার নাম হচ্ছে পরিকেন্দ্র। তাহলে আমরা মনে রাখবো কোনো ত্রিভুজের শীর্ষবিন্দুগুলো দিয়ে অঙ্কিত বৃত্তটির কেন্দ্রকে বলা হবে পরিকেন্দ্র, এবং এই বৃত্তটিকে বলা হবে পরিবৃত্ত, এই বৃত্তটিকে বলা হবে পরিবৃত্ত। তাহলে 7-এর অ্যান্সার হবে খ নম্বর, পরিকেন্দ্র। ত্রিভুজের মধ্যমাত্রয়ের সমষ্টি তার পরিসীমার ক নম্বর তুলনায় ক্ষুদ্রতর, তুলনায় বৃহত্তর, সমান, অসমান। এটা একটু আমরা চিত্র অঙ্কন করে দেখব মধ্যমাগুলোর চেয়ে তার পরিসীমা বড় হয় না ছোট হয় না সমান হয়। তো আমরা এরকম একটা ত্রিভুজ অঙ্কন করব, সমবাহু ত্রিভুজ। এটা একটা সমবাহু ত্রিভুজ যার 3টি বাহু সমান, মনে করি সবগুলো বাহু হচ্ছে 6 করে। এখন আমরা 3টি মধ্যমা অঙ্কন করব। এ বিন্দু থেকে যদি একটা মধ্যমা অঙ্কন করি, এ বিন্দু থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দু পর্যন্ত একটা মধ্যমা অঙ্কন করলাম, ধরলাম এটা হচ্ছে এডি। এ বি হচ্ছে এখানে বাহুর দৈর্ঘ্য 6 হলে অবশ্যই এডিটা 6 হবে না, কম হবে, ধরলাম এটা হচ্ছে 5। সি বিন্দু থেকে যদি আমরা একটা মধ্যমা অঙ্কন করি, এটা হবে এরকম, এটাও 5 হবে, দৈর্ঘ্য 5 হবে, এবং বি বিন্দু থেকে যদি একটা মধ্যমা অঙ্কন করি, এটাও হবে হলো 5। তাহলে মধ্যমাগুলো যদি যোগ করি, 3 5 15 হবে মধ্যমা, এবং পরিসীমা যদি আমরা চিন্তা করি এই ত্রিভুজের, তাহলে এই ত্রিভুজের পরিসীমা হবে হলো 3 6 18। তাহলে আমরা দেখতে পাচ্ছি মধ্যমাত্রয়ের সমষ্টি হচ্ছে 15 এবং পরিসীমা হচ্ছে 18। তাহলে মধ্যমাত্রয়ের সমষ্টি পরিসীমার চেয়ে ক্ষুদ্রতর হবে। অ্যান্সার হবে ক নম্বর, তুলনায় ক্ষুদ্রতম। এটা সবসময় হবে, অর্থাৎ কোনো ত্রিভুজের মধ্যমাগুলোর যোগফল বা সমষ্টি তার পরিসীমার চেয়ে সবসময় ছোট হবে। তাহলে ত্রিভুজের মধ্যমাত্রয়ের সমষ্টি তার পরিসীমার তুলনায় ক্ষুদ্রতর, ক নম্বর অ্যান্সার। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিতে লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। কমেন্ট বক্সে ডান লিখতে ভুলবেন না। ধন্যবাদ।